আমার ত্রিপুরার বন্ধুরা, আজকে আবার অনেকদিন পরে লাইভে এলাম। বিশেষ করে এখানে এত বিজি হয়ে পড়েছি যে লাইভ করার মতো সুযোগ পাচ্ছিলাম না। কিন্তু ইদানিং বলবো যে গত 1-2 সপ্তাহে বিপ্লব দেব আর রতনলালের এমন দুঃখ দেখছি, আমি তো ভাবলাম যে না, বেসিক্যালি দেখুন, আজকে আমি অ্যাটাক কিছু করতে এসে মানে করব না, জাস্ট ওদের দুঃখটা কি করে দূর করা যায় ওইটা নিয়ে কথা বলবো। তো প্রথমে বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। কিন্তু ত্রিপুরার এখন যে বর্তমান পরিস্থিতি, আমাদের সবাই মিলে কাজ করতে হবে। তো আমার কাছে অনেকগুলো টপিক আছে, প্রায় মাস মাস দুয়েক হয়ে গেল, দুয়েকের পরে আসলাম লাইভে। তো এক একটা করে স্টার্ট করব টপিক। তো যাই হোক, ত্রিপুরার মানচিত্রে আপনারা দেখতে পাচ্ছেন এখন কি হচ্ছে। বিভিন্ন রকমের হাওয়া বইছে, আসছে যাচ্ছে, আর সাধারণ মানুষের দুর্ভোগটা বেড়েই চলছে। তো প্রথমেই আমি যে টপিকে আসব, এটা হচ্ছে গত পরশুদিন রতনলাল নাথ সেক্রেটারিয়েটের সাংবাদিকদের সাথে মিসবিহেভ করেছেন। মিসবিহেভ খালি করেননি, একদম একটা কি বলবো, মানে পাগলের মতো প্রলাপ করেছেন। তো রতনলালের প্রেস কনফারেন্স দেখলে আমার মনে হয়, মানে রাগের থেকে হাসি পায়, যে মনে হয় যেন একটা পাগলা খ্যাপা গোলবাজারের মাঝখানে দাঁড়িয়ে ভাবছে যে গোলবাজারটাই ওর, কিন্তু ও জানে না যে ওখানে কেন। তো যাই হোক, রতনলালের উদ্দেশ্যে আমার বক্তব্য থাকবে, আপনি সাংবাদিকদের সাথে ফার্দার এভাবে কখনোই কথা বলবেন না। সাংবাদিক এবং সংবাদ মাধ্যম হচ্ছে জনগণের প্রতিনিধি, জনগণের ভয়েস, জনগণের ভয়েস। মিডিয়া আপনার মন্ত্রী হওয়ার আগেও ছিল, এখনো আছে। আপনি মন্ত্রিত্ব ছেড়ে হয়তো যেদিন জেলে যাবেন বা পুলিশের ভ্যানে বিশালগড় জেলে যাবেন, ওদিনও থাকবে মিডিয়া। মিডিয়া কোথাও যাচ্ছে না, মিডিয়া উইল বি অলওয়েজ দেয়ার। সো বেটার ইউ লার্ন হাউ টু রেসপেক্ট মিডিয়া, দ্যাট উইল বি গুড ফর ইউ। রতনলালের গত পরশুদিন আমি যা দেখলাম চেঁচামেচি, যে সাংবাদিকদের কোনো প্রশ্নই করতে দিচ্ছে না রতনলাল। যেই প্রশ্ন করছে ওকে বলছে যে তৃণমূলের সাপোর্টার, কাউকে বলছে সিপিএম এর সাপোর্টার। তো এইভাবে একটা মন্ত্রী যেখানে সেক্রেটারিয়েটে বসে একটা গভর্নমেন্টের প্রেস কনফারেন্স করছে, যে কতটুকু আনফিট হলে পরে যে সাংবাদিকদের সে বকা দিচ্ছে ওখানে। আমি দেখেছি সাংবাদিক সম্মেলনটা কিছুটা, দেখলাম যে সাংবাদিকদের বলছে আপনাদের এই প্রশ্ন করার রাইট নেই, আমি পারমিশন দিলে প্রশ্ন করব। তারপর আপনারা কি বলছেন, আপনারা তৃণমূলের থেকে এসছেন, তৃণমূলকে সাপোর্ট করেন। তো মাই কোশ্চেন টু রতনলাল ইজ, the chair you are sitting today in state secretariat, that chair is temporary, that you won election by giving jumla promise. আপনারা ত্রিপুরায় ক্ষমতায় এসছেন বাটপারি করে, জুমলা প্রমিস দিয়ে। কোথায় মিস কলে চাকরি হয়েছে? সারা ত্রিপুরা রাজ্যে কারো চাকরি হয়েছে মিস কলে? কোথায় বেকার যুবক যুবতীরা কোথায় পেয়েছে স্মার্টফোন? পেয়েছে কেউ? পায়নি। 50,000 সরকারি চাকরি হয়েছে প্রথম বছরে? হয়নি। রেগার মজুরি 340 টাকা হয়েছে কি? হয়নি। বৃদ্ধদের ভাতা 2,000 টাকা করে হয়েছে মাসে? হয়নি। আর আমি বাকি আর কত বলবো, এটার কোনো শেষ নেই। 10,300 দেশদের রেগুলারাইজেশন করার কথা থেকে সবকিছু তো ভীষণ ডকুমেন্টেই আছে, কিছু হয়েছে, ঘন্টাও কিছু হয়নি। তো ব্যাপারটা হচ্ছে, যারা বাটপারি করে 2018 ইলেকশনে ক্ষমতায় বসেছে, ওদের তো মুখ্যমন্ত্রী, আইনমন্ত্রী, শিক্ষামন্ত্রী পদ ওদের হতে পারে, কিন্তু এরা তো চুরি বাটপারি করে এসছে। আপনারা নিশ্চয়ই খবরে দেখেছেন, পত্রিকাতে দেখলাম কোন মধ্যশিক্ষা পর্ষদের জয়েন্ট সেক্রেটারি, নামটা মনে আসছে না, যে ফেক ডিগ্রি ব্যবহার করে উনি চাকরিটা পেয়েছেন এবং ওনার চাকরি চলে যাচ্ছে বা চলে গেছে। তো যারাই বাটপার 2 নাম্বারই করে বিভিন্ন পদে এসে বসে, তারা পদটা দখল করে রাখলেও তারা কিন্তু নীতিগতভাবে ওই পদের অধিকারী না। এটার মানে হলো, বিপ্লব দেব ত্রিপুরার মুখ্যমন্ত্রী হয়ে বসে থাকলেও মুখ্যমন্ত্রী পদটাও বাটপারি করে এসছে, বাটপারি করে ধরে রেখেছে। রতনলালও এই 2 নম্বরই বাটপারি এই চলছে। এদের ভাষণ শুনবেন কদিন পর পর, ওরা নাকি চাকরি দিয়েছে 5.5 লক্ষ গত বছর, রোজগার দিয়েছে 5.5 লক্ষ।
তারপর নাকি 23,000, এর পরের মাসে 23,000 চাকরি দিয়েছে। তারপরে এই উল্টো পাল্টা কথা। তো ব্যাপারটা হচ্ছে ত্রিপুরার মানুষের কপালে এতটাই দুর্ভোগ যে ওদের দুটো মানে কি বলবো, দুটো পাগল এসে জুটেছে, হবুচন্দ্র গবুচন্দ্র। এরা প্রেস কনফারেন্সে যা খুশি বলছে, যা খুশি করছে। সারা ভারতবর্ষ না, শুধু ভারতবর্ষের বাইরে আমরা যারা ত্রিপুরার, আমাদের লজ্জায় মাথা হেট হয়ে গেছে। কারণ এই এক মূর্খ মূর্খ মানে মুখ্যমন্ত্রীর পদে বসেছে। সেই মহাভারতের যুগে নাকি ইন্টারনেট ছিল, তারপর নাকি হাঁস অক্সিজেন দেয়, তারপর নাকি সিভিল ইঞ্জিনিয়াররা খালি সিভিল সার্ভিসে যেতে পারবে। তারপর ওর লেটেস্ট তো জানেন, সারা ভারতবর্ষে ওকে নিয়ে কি বলবো, ওকে নিয়ে জোক সারিয়ে করে সারা ত্রিপুরার কিন্তু কোনো মান ইজ্জত নেই, ও সব ধ্বংস করে দিয়েছে একা। তারপর হচ্ছে ও খালি ত্রিপুরার নাম খালি ধ্বংস করেনি বিপ্লব দেব, ও বিজেপি ওর নিজের পার্টির ভবিষ্যৎও ধ্বংস করে দিয়েছে ত্রিপুরাতে। বিজেপিকে আর কেউ ভোট দেবে না ত্রিপুরা রাজ্যে যতদিন বিপ্লব দেবের মতো মূর্খ আর রতনলালের মতো পাগল এইভাবে গভর্নমেন্টের ফেস হয়ে থাকবে। এবার রতনলালের উদ্দেশ্যে আমার বক্তব্য হলো যে আপনাকে তো আমি গত 3 বছর ধরে, বিপ্লব দেব এবং রতনলালকে আমি গত 3 বছর ধরে তাদেরকে ইনভাইট করছি যে চলুন আমরা একটা ডিবেটে আসি। আপনারা কি করেছেন আমি প্রশ্ন করি, আমাকেও প্রশ্ন জিজ্ঞেস করতে পারেন। আমি আপনাদের সাথে একটা ডিবেট করতে চাই যে গভর্নমেন্টের যে খতিয়ান, যে কি করেছে গভর্নমেন্ট গত 3.5 বছরে বা 3 বছরে, কি করেছে, কি অ্যাচিভমেন্ট কি। কিছু হলো পুরনো দালান বাড়ি উদ্বোধন করা, কিছু টয়লেট, আর ওই গত পরশু দেখলাম তেলিয়ামুড়াতে মদন গোপাল ব্র্যান্ডের একটা কোম্পানি একটা ট্রাফিক স্ট্যান্ড বানিয়ে দিয়েছে, ওটাকে দেখলাম উদ্বোধন করছে। এটা কি ত্রিপুরার উন্নতি করেছেন আপনারা? এই বিপ্লব দেব দেখুন কিরকম বাটপার। 2018 সালে সে ত্রিপুরাতে এইমস স্থাপন করবে বলে জমি সিলেক্ট করে বিশাল মিডিয়া পাবলিসিটি করেছে। কোথায় ত্রিপুরার মানুষ কি এইমসের ঘন্টা দেখেছে? দেখেনি। তো বন্ধুরা, এই বিপ্লব দেব আর রতনলাল এরা যত ইলেকশন এগিয়ে আসছে, ইলেকশন তো আর বেশি দেরি নেই, মাত্র 19 মাস, এর আগে 6 মাস কেটে নিন, আর 12-13 মাস পরে থেকে ইলেকশনের পুরো দামামা বেজে যাবে। আপনারা দেখবেন এরা অনেক রকমের মিথ্যা প্রতিশ্রুতি দেবে। এরা প্রতিশ্রুতি মানে কি, বিভিন্ন রকমের চাকরির অফারও ছাড়বে, কিন্তু আসলে কেউ চাকরি পাবে না বা চাকরি জয়েন করবে না, এরকম প্রচুর আছে। টিএসআর থেকে শুরু করে বিভিন্ন গভর্নমেন্ট ডিপার্টমেন্টে আমার কাছে চিঠি লেখেন বা ইমেল লেখেন যে স্যার আমরা অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে বসে আছি 6 মাস ধরে, কোনো জয়েনিং হচ্ছে না। তো এই জন্য এই বাটপারদের ট্র্যাপে আপনারা পড়বেন না। এই বাটপারদের, এরা বাটপারি করতে এসছে, এরা জিতেছে, ক্ষমতায় এসছে বাটপারি করে, তারপর এরা এখন আছে বাটপারি করে। এবং এই জন্য দেখবেন এদের বিরুদ্ধে যখনই কেউ কোনো প্রোটেস্ট করতে যাচ্ছে, এটা অপোজিশন পার্টি হোক বা 10,300 ভাই বোনেরা হোক, এরা করছে কি পুলিশ লেলিয়ে দিচ্ছে। বিপ্লব দেব রতনলাল যে কত বড় কাপুরুষ আপনাদের আমি স্টেপ ওয়াইজ বলছি, মানে স্ট্যাটিস্টিক্স দিয়ে। আপনারা সবাই জানেন যে এরা দুজন এডিসি ইলেকশন বিজেপি করতে চায়নি। ত্রিপুরায় এডিসি ইলেকশন করতে বিজেপি ভয়ে ছিল। এডিসি ইলেকশন কেন হয়েছে ত্রিপুরায়? যখন হাইকোর্ট থেকে অর্ডার দেওয়া হয়েছে এত তারিখের মধ্যে করতে হবে ইলেকশন, তখন এডিসি ইলেকশন হয়েছে। এই না শুধু, এডিসি ইলেকশনের কাউন্টিং এর 2 দিন আগে বিপ্লব দেব রতনলাল একটা অর্ডার বার করেছে যে কাউন্টিং এজেন্টগুলো বাইরে থেকে আসবে। আমাকে প্রদ্যোৎ মানিক্য ফোন করেছে, বলেছে এই কথাটা, সাথে সাথে আমরা লিগ্যাল সাপোর্ট, আমাদের অমিতাভ দা ত্রিপুরার এমিনেন্ট লয়ার অমিতাভ রায় বর্মন হাইকোর্টে কেস ফাইল করেন, এবং হাইকোর্ট স্টে করার ফলে কিন্তু এই এডিসি ইলেকশনে টিপরা মথা বিজয়ী হলো। যদি বিজেপির ওরা কাউন্টিং করতো তাহলে কিন্তু পুরো মানে এমনভাবে রেজাল্ট আসতো, বিজেপি ছাড়া আর কেউ জিততো না এডিসি ইলেকশনে। তো এরা এত বাটপার, এরকম কাপুরুষ, যে এরা প্রত্যেকটা স্টেপ, মানে ওরা ডেমোক্রেসির ওরা কিছুই মানতে চায় না। ওরা ডেমোক্রেসিকে ঘৃণা করে না, শুধু প্রত্যেকটা দিন ওরা ডেমোক্রেসিকে অপমান করে যাচ্ছে। প্রোটেস্ট করা মানুষের রাইট। 10,300 দেশরা যদি প্রোটেস্ট করে শান্তিপূর্ণভাবে, কোভিডের নিয়মবিধি সমস্ত মেনে, ওদের বিরুদ্ধে পুলিশ লিলিয়ে এভাবে মারার, এটা কি ধরনের কাপুরুষতা ভাই? তারপর এডিসি ইলেকশন তো হাইকোর্টের অর্ডারে হয়েছে। আপনারা সবাই জানেন যে আগরতলা এএমসির ইলেকশন, আগরতলা মিউনিসিপ্যাল কাউন্সিলের ইলেকশন,
এটা 1 বছর আগে করানোর কথা, কোভিড কোভিড করে করে পিছিয়ে পিছিয়ে এরা ভয়ে, বিপ্লব দেব, রতনলাল, এখন এরকম অবস্থা হয়ে গেছে ওদের। এবং ত্রিপুরা বিজেপি, ওরা ইলেকশন করতে ভয় পায়, মানুষকে ফেস করতে ভয় পায়। অপোজিশনরা কোনো একটা প্রোটেস্ট করলে পরে ওরা নেমে পড়ে পুলিশ নিয়ে অ্যারেস্ট করে। তো এই হচ্ছে এখন বিজেপির পরিস্থিতি ত্রিপুরায়। তো বন্ধুরা, 2023-এর ইলেকশনে বিজেপি একটা সিট পাবে কিনা ত্রিপুরাতে 60টার মধ্যে সন্দেহ আছে। আপনারা জানেন ওদের ভোটে মানে মানুষের মধ্যে পপুলারিটি কি, ওটা আপনারাই জানেন। আমি অল্প সময়ের মধ্যে এত এত কিছু বলবো না, আপনারা জানেন যে কি হচ্ছে এখন। কিন্তু রতনলালের উদ্দেশ্যে আমার মেসেজ হলো, ফার্দার আপনাকে ওয়ার্নিং দেওয়া হচ্ছে, ডু নট এভার মিসবিহেভ উইথ ত্রিপুরা জার্নালিস্ট অর মিডিয়া লাইক দিস ইন সেক্রেটারিয়েট। সেক্রেটারিয়েটের চেয়ার আপনার বাপের সম্পত্তি না। জুমলাবাজি করে, মিথ্যে কথা বলে, মানুষকে ধোকা দিয়ে মন্ত্রী হয়েছেন। এই মন্ত্রিত্ব আপনার টেম্পোরারি। আপনি সাংবাদিকদের সাথে ভদ্রভাবে, সম্মানজনকভাবে ব্যবহার করবেন। মিডিয়ার সাথে মিডিয়াকে অপমান করবেন না। মিডিয়া যেমন আপনাদের মতো রাস্তার পলিটিশিয়ানদের উপরে ওঠায়, ঠিক ওই রকম ভাবে নামায়। আর এটা আমার মেসেজ থাকবে রতনলালের প্রতি, যে ফার্দার আমি যাতে না দেখি ত্রিপুরা সেক্রেটারিয়েটে এইভাবে সাংবাদিকের উপর আপনি কথা বলছেন। আপনার মতো এরকম পোড়ামুখ লোক ত্রিপুরার পলিটিক্সে এরকম করাপ্ট আগে কখনো আসেনি। ত্রিপুরার মানুষ দেখতে পাচ্ছে। আপনার এই বুড়ো বয়সে লজ্জা থাকা উচিত। মোহনপুরে গাজার চাষ থেকে শুরু করে কি না করছেন আপনি ইলিগাল। ইউ আর ডুইং সো মেনি ইলিগাল থিংস, সো বি রেডি ফর প্রিজন ভ্যান। আপনারা যখন ক্ষমতায় থাকবেন না, মনে রাখবেন, যেই মুখ্যমন্ত্রী হবে, যেই গভর্নমেন্ট আসবে, ট্রাইব্যুনাল গঠন করা হবে, প্রসিকিউশন করা হবে, জেল হবে। এই যেই সাংবাদিকদের উদ্দেশ্যে আপনি মিসবিহেভিয়ার করছেন সেক্রেটারিয়েটে, যেই সাংবাদিকদের আপনি ধমকাচ্ছেন, এই সাংবাদিকরাই কিন্তু আপনাকে যখন জেলের গাড়ি তুলে নিয়ে যাবে, এরা কিন্তু তখন আপনার স্টেটমেন্ট নেবে। বুঝতে পারছেন? পলিটিক্সে কোনো কিছু পার্মানেন্ট না। তাই ভদ্রভাবে ব্যবহার করতে শিখুন, মার্জিতভাবে ব্যবহার করতে শিখুন। সাংবাদিক এবং সংবাদ মাধ্যম হচ্ছে জনগণের প্রতিনিধি, জনগণের ভয়েস। ওরা অনেক রকমের প্রশ্ন করবে, আর প্রশ্নটা তো খুব যুক্তিসঙ্গত ছিল। প্রশ্নটা আপনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে তৃণমূলের আইপ্যাকের কর্মী কিছু এসছে, ওদেরকে হোটেলে গিয়ে হেনস্থা করা হচ্ছে, বা সিপিএম এর কোনো মিছিল করলে হেনস্থা করা হচ্ছে। কংগ্রেস মানে কোনো অপোজিশন কেউ মাঠে নামলে পরেই পুলিশ ওদের তুলে নিচ্ছে, ওদেরকে কোনো প্রোটেস্ট করতে দেওয়া হচ্ছে না কোভিডের দোহাই দিয়ে বা রুলসের। কিন্তু দেখা যাচ্ছে বিজেপির লোকজন পিকনিক থেকে শুরু করে পার্টি সব করছে। তো কোথায় রেগুলেশনগুলো? কোথায় কোভিডের রেগুলেশন বা মাস মুভমেন্টের রেগুলেশন? কি খালি অপোজিশন পার্টির জন্য না? যারা নাকি এগ্রি পিপল আছে, ও আমি কি বলবো, মানে এটা কি খালি বিজেপির জন্য যে বিজেপি মিছিল মিটিং করতে পারবে, অন্য কোনো পার্টি মিছিল মিটিং করতে পারবে না? এটা কি গণতন্ত্র? তো যাই হোক সাংবাদিক বন্ধুরা, তারপর থেকে রতনলালকে যখনই দেখবেন সেক্রেটারিয়েটে, আরো বেশি করে আপনারা মানে ঐক্যবদ্ধভাবে আপনারা ওকে প্রশ্ন করুন, চারিদিকে প্রশ্ন করুন। কারণ এই চোর বাটপার দান্দালগুলো মন্ত্রী হয়েছে জুমলাবাজি করে, এদের মুখোশটা খুলে দিন মিডিয়াতে। মানে একটা কত বড় সাহস হলে সে একটা মামুলি পলিটিশিয়ান, রাস্তায় সে ঘুরতো, সে পত্রিকা অফিসে গিয়ে বসে থাকতো যখন কংগ্রেসে ছিল ওর খবর ছাপানোর জন্য, আমরা দেখেছি। আর এখন সে সাংবাদিকদের সে ধমকানি দেয়। আরে রতনলাল কে রে ভাই? কদিন আগে এসছো মন্ত্রী থেকে, কদিন পরে মন্ত্রিত্ব থাকবে না, তারপর তুমি জেলে ঘুরবে। তোমার ভবিষ্যৎটা কি? জুমলাবাজি করে, ধোকাবাজি করে ত্রিপুরাতে তুমি চালাতে পারবে না। সো টেক ইট এজ এ ওয়ার্নিং, নেভার এভার মিসবিহেভ উইথ জার্নালিস্ট ইন স্টেট সেক্রেটারিয়েট। আর আমি পুলিশের কিছু লোকেদের বলবো, কিছু অফিসিয়ালদের, যাদের ভিতরে দেখা যাচ্ছে এই যে আইপ্যাকের মানে টপিকটা নিয়ে আসি। আইপ্যাক হচ্ছে একটা অর্গানাইজেশন যারা নাকি বিভিন্ন জায়গাতে সার্ভে করে, বিভিন্ন পলিটিক্যাল অর্গানাইজেশন ওদেরকে হায়ার করে। যেমন গুজরাতে বিজেপির চিফ মিনিস্টার যখন নরেন্দ্র মোদী ছিলেন, আইপ্যাক ওদের জন্য কাজ করেছে। অন্ধ্রপ্রদেশে এই যে আছে জগনমোহন রেড্ডি, যে এখন যে পার্টি, ওদের জন্য আইপ্যাক কাজ করেছে।
ওয়েস্ট বেঙ্গলে মমতা ব্যানার্জির জন্য আইপ্যাক কাজ করেছে। আইপ্যাক হচ্ছে একটা অর্গানাইজেশন, ওদেরকে প্রফেশনালি হায়ার করলে, ওদেরকে টাকা দিলে ওরা আপনার জন্য ইলেকশনের জন্য সার্ভে করে এবং আপনাকে অ্যাডভাইস দেয় কি করলে পরে আপনি ইলেকশনে ভালো রেজাল্ট করবেন। এটা একটা প্রফেশনাল অর্গানাইজেশন। এখন কথা হচ্ছে এই অর্গানাইজেশনের 20-25 জন যুবক বা ইয়ুথরা যারা নাকি আইআইটি আইএম এর পাস আউট বা খুবই মানে ইন্টেলিজেন্ট পিপল ত্রিপুরাতে সার্ভে করতে এসছে। এই সার্ভে করার জন্য তারা বিভিন্ন জায়গাতে গেছে, মানুষের সাথে দেখা করেছে। এতে বিপ্লব দেবের তো ভয় কেন ভাই? এরকম করে এরকম ভাবে যদি সেক্রেটারিয়েটে বসে মানে ডাইপার পরে বসে থাকে কিনা আমি জানি না, কিন্তু এইরকম যদি ছিচকাদনি বা এরকম যদি ভীতু হয় একটা রাজ্যের মুখ্যমন্ত্রী, যে নাকি কলকাতা থেকে বা বাইরে থেকে কিছু এসছে, কিছু মানুষজন এসছে একটা মামুলি সার্ভে করার জন্য, এদেরকে এইভাবে হ্যারাসমেন্ট করা, এইভাবে পুলিশ লেলিয়ে দেওয়া, একটা হোটেলে ওদেরকে এইভাবে কি বলবে হাউস অ্যারেস্ট করে রাখা, তারপর ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্টে বিভিন্ন অ্যাক্টে ওদের এগেনস্টে ফলস কেস লাগানো, এই এটা করে বিপ্লব দেব কি প্রমাণ দিল? আমাকে তো দুজন আইপিএস অফিসার বলেছে ত্রিপুরার, এই পুরো আইপেক এর এগেনস্টে যতগুলো অ্যাকশন হয়েছে, ও বেটা এখন মুখ পুরো কাদো কাদো মুখ করে বলছে যে অতিথি দেব ভব এসব বলছে, কিন্তু বিপ্লব দেব নিজে অর্ডার দিয়েছে পুলিশকে আইপেক এর কর্মীদের যাতে পুরো আটকে রাখা হয়। তারপরও এমনও বলেছে এমন কেস লাগাতে যাতে জেলে থাকে কয়েক মাস। হ্যাঁ, তো এই ছিল বিপ্লব দেবের প্ল্যান। আপনারা একটা জিনিস মানে ভুলবেন না, বিপ্লব দেবের চরিত্র বদলায়নি। সিপিএম এর এক্স মিনিস্টার বাদল চৌধুরীকে সে যেইভাবে ইলিগালি টানা হেচড়া করে একটা বৃদ্ধ হার্টের রোগী পেশেন্টকে আইএলএস হসপিটালের আইসিইউ থেকে যেভাবে টানা হেচড়া করে ওয়েস্ট পিএসএ লক আপে নিয়ে ঢুকিয়ে যেভাবে টর্চার করেছে, ও কিন্তু ঠিক ওরকমই। ও একটা স্বৈরাচারী, মিথ্যাচারী, বাটপার এবং সব থেকে বড় হচ্ছে ও ক্রিমিনাল। ও যে কত ক্রাইম করেছে, কত করাপশন করেছে, যখন ক্ষমতা থেকে নামানো হবে তারপর ট্রায়াল হবে তখন বুঝতে পারবেন যে ও কি কি করেছে। ও অনেক কিছুতে আছে ও। তো এই জন্য আমি একটা সোনামুড়াতে ভিডিও দেখলাম, অ্যাকচুয়ালি সোনামুড়ার ভিডিও গতকাল না গত পরশুর একটা ভিডিও দেখলাম, যে ওখানে সাধারণ মানুষ সোনামুড়া থানা ঘেরাও করে বিপ্লব দেব চোর চোর বলে বলছে ওখানে। হ্যাঁ, তো রাজ্যবাসী কিন্তু জেগে উঠছে। আচ্ছা, এই যে আইপেক এর ঘটনাটাই দেখুন যে বিপ্লব দেব কতটুকু বোকা বা রতনলালরা কতটুকু বোকা হলে তৃণমূলের ত্রিপুরাতে কিছুই নেই, সবাই জানে। আইপ্যাক কি জিনিস দুদিন আগে কেউ চিনত না। এই দুটো মানে বোকা যে বলে মাথার মগজে যে গোবর, এটাতে বুঝতে পারবেন যে এরা ত্রিপুরার মানুষকে পুরো তৃণমূল এবং আইপ্যাক তৃণমূল কংগ্রেসকে বিপ্লব দেব আর রতনলাল যেরকম মাইলেজ এনে দিয়েছে গত এক সপ্তাহে, সেটা তৃণমূল হয়তো এক বছর মানে অনেক পরিশ্রম করেও হয়তো পেত না। তা আপনারা দেখতে পাচ্ছেন যে রাজনীতিতে মূর্খ কাকে বলে। আরে আইপ্যাক এর ওরা সার্ভে করতে এসছে না কি করতে এসছে, ওরা তো ওদের কাজ করে চলে যাবে। আর এটা তো গণতন্ত্র, এখানে যে কেউ পলিটিক্যাল পার্টি ইলেকশন লড়তে পারে, দাঁড়াতে পারে, যা খুশি করতে পারে। এখানে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া, যেমন সিপিএম এর মিছিল বেরোলো, লাঠি চালাও, ওই তৃণমূলের আইপ্যাক আসলে ওদেরকে ইয়ে করে রাখো, কি বলে হাউস অ্যারেস্ট করে রাখো, কংগ্রেসের মিছিল বেরোলো এবার লাঠি মারো। তো এইরকম যদি বিপ্লব দেব ভাবে যে পুলিশ লেলিয়ে আর এইসব করে স্বৈরাচারী ব্যবস্থা করে সে ক্ষমতায় থাকতে পারবে, দেন হি ইজ মিস্টেকেন। প্রথম কথাই জানেন যে আমাদের ঝুলবাবুর কোনো ব্রেইন নেই, ওর মাথায় কোনো মগজ বলে কিছু নেই। তো মগজে কিছু না থাকলে পরে তৃণমূল বা এই আইপ্যাককে কদিন আগে ত্রিপুরায় কেউ চিনত না। ঠিক আছে, মমতা ব্যানার্জি নরেন্দ্র মোদী অমিত শাহকে হারিয়েছেন। মমতা ব্যানার্জি সারা ইন্ডিয়াতে এখন মানে খুব পাওয়ারফুল ফিগার হিসেবে রেসপেক্ট হন, কিন্তু ত্রিপুরা রাজ্যে কে আইপ্যাককে চিনত বলুন? কে তৃণমূল কংগ্রেসকে চিনত যে এই কিছু অ্যাক্টিভিটি করতে যাচ্ছে? ওরা কেউই চিনত না। বিপ্লব দেব আর এই রতনলালের মূর্খতার কারণে
আইপ্যাক না, শুধু তৃণমূল কংগ্রেস কিন্তু সারা ত্রিপুরা রাজ্যে একটা বিশাল বড় মাইলেজ পেয়ে গেল, পলিটিক্যাল মাইলেজ পেয়ে গেল। আর আপনারা বন্ধুরা সবাই জানেন, যারা এমনকি সিপিএম পার্টিতেও আছেন, আপনারা সবাই ভালো করে জানেন যে সিপিএম গত 3.5 বছর ধরে পড়ে পড়ে খালি মার খাচ্ছে। কারণ ত্রিপুরার যে বিরোধী দল নেতা এতটাই উনি দুর্বল যে উনি দিল্লিতে যে সিপিএম এর এত পার্টি অফিস পোড়ানো হচ্ছে, এত লোককে মার্ডার করা হচ্ছে, মারা হচ্ছে, উনি কিন্তু ন্যাশনাল মিডিয়াকে ডেকে ত্রিপুরার বিরোধী দল নেতা এখনো অবধি কিন্তু একটা প্রেস কনফারেন্স করেননি দিল্লিতে বা কোথাও গিয়ে, যে ত্রিপুরাতে বিপ্লব দেব সিপিএম এর কি করছে, যে কতগুলো পার্টি অফিস পোড়ানো হচ্ছে, কত লোককে মার্ডার করা হচ্ছে। আপনি দেখুন সিপিএম এবং তৃণমূলের মধ্যে ডিফারেন্সটা দেখুন, এটা কিন্তু লিডারদের জন্য হয় এই ডিফারেন্সটা। এতদিন ধরে গত 3.5 বছরে সিপিএম কতগুলো পার্টি অফিস পোড়ানো হয়েছে, কতটা অত্যাচার করা হয়েছে, এমনকি সিনিয়র লিডার যারা ভানুলাল সাহা উনিও চর খেয়েছেন বিশালগড়ে। তারপর পবিত্রগড় থেকে শুরু করে উনাদের বিভিন্ন ক্রিমিনালি অ্যাটাক করা হয়েছে। কিন্তু এবার যদি আপনারা দেখেন ত্রিপুরার বিরোধী দল নেতাকে উনি কি কি করেছেন, যিনি ত্রিপুরার ওয়েস্ট ত্রিপুরার ডিস্ট্রিক্ট সেক্রেটারি ছিলেন পবিত্রকর, বিপ্লব দেবকে খুশি করার জন্য উনাকে পুরো সরিয়ে দিলেন। কৃষক সভা না কিসের গ্রামীণ সভার কি বানিয়েছেন আমি ঠিক জানি না। তো এরকম ভাবে হচ্ছে। তো বন্ধুরা যারা সিপিএম এ আছেন, আমার কথা শুনছেন, আপনারা ঠান্ডা মাথায় একটু ভাবুন আপনাদের পার্টির এই অবনতিগুলো কেন হচ্ছে, কেন এডিসি ইলেকশনে সিপিএম শূন্য পেল, কেন লাড্ডু পেল, এটা আপনারা ভাবুন। 2013-তে যখন জিতেন চৌধুরী ইলেকশন জেতার পরে, 2013-তে যখন বামফ্রন্ট ইলেকশন জিতে ক্ষমতায় আসে ত্রিপুরায়, তখন জিতেন চৌধুরী নাম্বার 2 ছিলেন, সব থেকে মানিক সরকারের পরে নেক্সট পাওয়ারফুল পার্সন ছিলেন ত্রিপুরাতে, খুব ভালো কাজও করছিলেন। তো জিতেন চৌধুরীকে এমপি বানানোর ছক বেঁধে নির্বাসনে পাঠানো হলো ত্রিপুরা পলিটিক্সে। তো তাতে সিপিএম এর কি লাভ হলো? এডিসি এরিয়াতে পুরো টিপ্রাসা বা জনজাতি মানুষদের ভোট কিন্তু সিপিএম আর পাচ্ছে না, এটা চলে গেল সিপিএম এর হাত থেকে। এবার এটার প্রতিফলন আপনারা দেখলেন এডিসি ইলেকশনে, যে এডিসি ইলেকশনে সিপিএম কিছুই পায়নি। এভাবে যদি চলতে থাকে, আপনারা সিপিএম এ যারা আমার কথা শুনছেন, আপনারা যদি আপনাদের স্টেট সেক্রেটারি বা যারাই নাকি বিজেপির সাথে মিলেমিশে আছে বা বিপ্লব দেবের সাথে মিলেমিশে আছে, আপনারা যদি আপনাদের নিজেদের অর্গানাইজেশনকে কোশ্চেন না করতে পারেন, আপনারা যদি পুরনো ভুলের অ্যানালিসিস না করতে পারেন, আপনাদের মধ্যে ওই স্ট্রেংথ যদি না থাকে যে যেভাবে দল চলছে, যেভাবে চলছে কি বলবো সেই লিডারশিপ, কেন এডিসি ইলেকশনে কেন এমন রেজাল্ট হলো, আপনারা বন্ধুরা সবাই জানেন। এডিসি এরিয়াতে 2023-এর ইলেকশনে 20টা সিটের মধ্যে সিপিএম যদি না জিততে পারে, তো সিপিএম কোনো কালই গভর্নমেন্ট ফর্ম করতে পারবে না 2023-এ। এখন যেভাবে চলছে পার্টি খালি মার খেয়ে যাচ্ছে। আরে ভাই, ভিকটিম কার্ড কতদিন মানুষ দেখবে? আপনারা যদি গলায় প্লে কার্ড লাগিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকেন, আমাদের পার্টি পোড়ানো হয়েছে, এই করা হয়েছে, আপনারা দেখুন, আপনারা চিন্তা করুন যে বিজেপি কেন, তৃণমূল কংগ্রেস বা মহারাষ্ট্রে শিবসেনা কেন এইসব পার্টিকে কেন ভয় পায়? আপনারা ভেবেছেন একবার? এখন ধুতি পরে ধবধবে হয়ে এসি গাড়ি থেকে নেমে গলাতে প্লে কার্ড লাগিয়ে ভদ্রলোকের পলিটিক্সের দিন শেষ। এখন যদি আপনারা পলিটিক্সে টিকে থাকতে চান, আপনাদের লাঠি নিয়ে বেরোতে হবে। এখন যার মাসল সেই জিতবে ইলেকশন। এখন হচ্ছে ভারতবর্ষে ইলেকশনের এই হচ্ছে পলিটিক্স। এটার জন্য পুরো ক্রেডিট বিজেপিকে দেওয়া উচিত, যে একদম ইউপি বিহার স্টাইলে পলিটিক্স সারা ভারতবর্ষে এখন হয়ে গেছে। এই জন্য আপনারা দেখবেন ওয়েস্ট বেঙ্গলে তৃণমূল কংগ্রেসের মাসল পাওয়ার অনেক বেশি বিজেপি থেকে। এই জন্য তৃণমূল কংগ্রেসকে বিজেপি সবসময় ভয় পাবে। এবার আপনারা মহারাষ্ট্রের দিকে দেখুন, শিবসেনা কোনো মেজরিটি পায়নি, কিন্তু শিবসেনাকে বিজেপি জমের মতো ভয় পায়। কারণ বিজেপির যে মেইন ওষুধ বা মেইন যে টেকনিক, গুন্ডামি, মাসল পাওয়ার চারিদিকে, ওইদিকে এইসব পার্টিগুলো বিজেপি থেকে অনেক গুণ বেশি, ওদের শক্তি অনেক বেশি। তো ত্রিপুরায়
এখন সিপিএম কে যদি বেঁচে থাকতে হয় বা 2023 ইলেকশন জিততে হয়, আপনাদের কিন্তু পাল্টাতে নামতে হবে। আপনারা পাল্টাতে না নামলে পারবেন না। ত্রিপুরাতে অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন যে 2-3 দিনের মধ্যে একটা পার্টি ওয়েস্ট বেঙ্গলের তৃণমূল কিভাবে পুরো ওদের লোকেদের উপরে যে এভাবে হাউসে অ্যারেস্টটা কিন্তু ওরা ন্যাশনাল লেভেলে নিয়ে গেল। এটাকেই বলে অপোজিশন পলিটিক্স। দিস ইজ এক্সাম্পল অফ অপোজিশন পলিটিক্স। এটা ত্রিপুরা সিপিএম এর যারা লিডারশিপ আছে, আমি আপনাদের রিকোয়েস্ট করব আপনারা কিছু কিছু জিনিস এভাবে শিখুন। 3.5 বছর ধরে আপনাদের মানুষদের, আপনাদের পার্টির ক্যাডারদের, আপনাদের পার্টির ক্যাডার থেকে সবাই অনেকেই দুঃখে কষ্টে আমাদের সাথে মিডিয়ার সাথে যোগাযোগ রাখে। আপনারা কিন্তু ন্যাশনাল মিডিয়াতে বিপ্লব দেবের বিরুদ্ধে কিচ্ছু করতে পারেননি, কোনো মিডিয়া কাভারেজই করাতে পারেননি বিপ্লবের বিরুদ্ধে বা বিজেপির বিরুদ্ধে। কিন্তু আপনারা তৃণমূলকে দেখুন, 2-3 দিন ওদের আইপেকের ছেলে মানে স্টাফদের আটকে রেখেছে। এরা কিন্তু ন্যাশনাল মিডিয়াতে এমন ঝড় তুলেছে যে পুরো দিল্লি থেকে ফোন এসছে বিপ্লব দেবের কাছে যে এটা যাতে না করা হয়। ত্রিপুরাতে বিজেপি মানে ন্যাশনালি বিজেপির মুখ পুড়ছে বিপ্লব দেবের এই কাণ্ডের জন্য। আপনাদের কি মনে হয় যে বিপ্লব দেব পুলিশ লেলানো আইপিএকের পেছনে এগুলো এক তো কোর্টে জুতোর বাড়ি খেয়েছে, কোর্ট ফেলে দিয়েছে, ও দিল্লি থেকেও এসছে। এবার আমি নেক্সট যে টপিকে আসবো, ত্রিপুরাতে আপনারা দেখতে পাচ্ছেন ত্রিপুরার মানুষের দুঃখ কষ্ট এখন এতটাই বেশি যে ওরা যে কোনো একটা নতুন পার্টি যারাই বিজেপি জুমলার বিরুদ্ধে লড়বে বা ওদেরকে আশা দেখাতে পারবে ওদেরকেই ভোট দেবে। এটার উদাহরণ হলো এডিসি ইলেকশনের কয়েক মাস আগে টিপ্রামথা নামে একটা নতুন পার্টি ক্রিয়েট করা হয়েছে এবং টিপ্রামথা এডিসি ইলেকশন জিতে ওরা কিন্তু পাওয়ার এসছে, ফর্ম করেছে। এটার মানে কি? এটার মানে হলো মানুষ এখন ত্রিপুরা রাজ্যে এতটাই রেগে আছে এবং দুঃখ কষ্টে আসছে, ওরা একটা স্ট্রং অপোজিশন ফোর্স দেখতে চাইছে, যারা নাকি বিজেপির বিরুদ্ধে, বিজেপির সাথে যুদ্ধ করে বিজেপিকে হটিয়ে ত্রিপুরাতে একটা ভালো গভর্নেন্স দিতে পারবে, মানুষের দুঃখ কষ্ট দূর করতে পারবে। এটাই কিন্তু ত্রিপুরার মানুষ চাইছে। কিন্তু ত্রিপুরার মানুষ 2023-এ ওদেরকেই ভোট দেবে যারা নাকি পাল্টা দিতে পারবে বিজেপিকে এখন থেকেই এবং খুবই শক্তিশালী বিরোধী ভয়েস হিসাবে নিজেদের প্রতিষ্ঠা করতে পারবে। এই জন্য আপনারা দেখবেন তৃণমূলের লিডারশিপ কিছুদিন ধরে ত্রিপুরাতে আসছেন এবং দেখবেন মানুষের মধ্যে এত সাড়া কেন পাচ্ছেন। টিপ্রামথা একটা নতুন পার্টি, ইলেকশনের মাত্র এডিসি ইলেকশনের কয়েক মাস আগে মাত্র ফর্ম করেছে। কেন এডিসি ইলেকশন জিতলো? কারণটা কিছুই না, কারণটা হলো মানুষের মধ্যে যে ক্ষোভ, বিক্ষোভ, রাগ, বঞ্চনা, এগুলো কিন্তু ত্রিপুরার যে বিরোধী দল, সেই বিরোধী দল কিন্তু বা বিরোধী দল নেতা উনি সম্পূর্ণভাবেই ব্যর্থ মানুষের এই প্রত্যাশাগুলো পূরণ করতে। এখন বিজেপির ত্রিপুরাতে যেই অবস্থা, 2023-এর ইলেকশনে শুধু হারবে না, ওরা 1-2 সিট পাবে কিনা ভগবান জানে। কারণ ত্রিপুরাতে বিজেপির পপুলারিটি এখন নেই বললেই চলে। আর বিপ্লব দেব, আচ্ছা এবার আরেকটা প্রশ্ন, অনেকেই আমাকে জিজ্ঞেস করেছেন যে বিপ্লব দেবকে কি সরানো হবে কি হবে না। তো ভাই আমার উত্তর হবে, আমি তো কোনো জ্যোতিষী না, আমি একটা মিডিয়ার এডিটর, ওটাও আমি প্যাশনেট চালাই। আমার রুজি রুটি ত্রিপুরার মিডিয়া থেকে আসে না, ওটা ত্রিপুরার অনলি নন প্রফিট মিডিয়া। আমরা কোনো অ্যাডভার্টাইজমেন্ট বা কোনো রেভিনিউ ত্রিপুরা থেকে কোনোটাই কালেক্ট করি না। উই আর টোটালি ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড আনবায়াসড নন প্রফিট মিডিয়া। আমি ত্রিপুরা ইনফো এর এডিটর হিসেবে আপনাদের আমি যেটা বলবো যে এটা হচ্ছে গিয়ে ত্রিপুরাতে এখন যা দেখছেন, আপনাদের কি মনে হয় বিপ্লব দেবের কোনো মতো লোককে কোনো পার্টি চাইবে মুখ্যমন্ত্রীর পদে রেখে দিতে? একদমই না। ন্যাশনাল মিডিয়া থেকে বিভিন্ন মিডিয়াতে নিশ্চয়ই নিউজ দেখেছেন যে কর্ণাটকের মুখ্যমন্ত্রী এবং ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে বদলানো হবে। এর মধ্যে দেখা গেল কর্ণাটকের মুখ্যমন্ত্রীকে বদলানো হয়ে গেছে, কিন্তু ত্রিপুরার বিজেপিতে কিন্তু অনেক পরিবর্তন আসছে। যেমন হচ্ছে ত্রিপুরা বিজেপিতে কিন্তু নতুন একজন জেনারেল সেক্রেটারি নিয়োগ করা হয়েছে বিজেপি হেডকোয়ার্টার থেকে, এবং ত্রিপুরা বিজেপির রাশ কিন্তু বিপ্লব দেব থেকে অলরেডি নিয়ে নেওয়া হয়েছে।
ত্রিপুরা বিজেপিতে নতুন জেনারেল সেক্রেটারি নিয়োগ করা হয়েছে, আমি নামটা ভুলে গেছি, কি বর্মন হবে নাম। তো যাই হোক, ত্রিপুরার বিজেপিতে ওরা নিজেদের তাগিদেই চেঞ্জ করবে। দেখুন, বিপ্লব দেব চেঞ্জ হবে কি না হবে ওটা বিজেপির মাথা ব্যথা, এটা আমার আপনার মাথা ব্যথা না। এরকম মূর্খকে মুখ্যমন্ত্রীর পদে রাখলে পরে পার্টি এমনিতেই গোহারা হারবে, আরো গোহারা করবে, কোনো কালই আসতে পারবে না ত্রিপুরাতে। নেক্সট হচ্ছে গিয়ে রতনলালের মতো দেখুন এরকম বাটপার বা এরকম করাপ যদি আপনি মন্ত্রিত্বতে বসান, আপনি কি পাবেন? কিছুই পাবেন না। এবার ত্রিপুরাতে যে পলিটিক্যাল এখন যে সিচুয়েশনটা ক্রিয়েট হচ্ছে, যেটা আমি দেখতে পাচ্ছি, সিপিএম কে যদি ভালো রেজাল্ট করতে হয় এখন থেকেই মাঠে নামতে হবে, এবং শক্তিশালী ভাবটা, মানে সিপিএম যে একটা শক্তিশালী পার্টি, এটা সিপিএম নিজেদের নিজেদের মানুষ এবং সাধারণ মানুষের মধ্যে এটা প্রচার করতে হবে। দেখুন, আপনাদের পার্টির অফিস পোড়ানো হলো না, আপনাদের কাউকে পোড়ানো হলো, আপনারা যদি গলায় একটা প্লে কার্ড লাগিয়ে আগরতলার রাস্তাতে দাঁড়িয়ে যদি স্লোগান দিন যে এটা আমরা মানবো না, মানছি না, তাতে সাধারণ মানুষের কাছে আপনারা কি মেসেজ দিচ্ছেন? আপনারা মেসেজ দিচ্ছেন যে আপনাদের কোনো বাহুবল নেই, কোনো শক্তি নেই, আপনারা দুর্বল, মিনমিন করে কিছু চিৎকার করছেন। আপনারা জেগে উঠুন, এটা বুঝতে চেষ্টা করুন, এখন ভদ্রলোকের পলিটিক্সের দিন না, এখন হচ্ছে বাহুবলের দিন। যার কাছে লাঠি থাকবে সেই এখন রুল করবে, যার কাছে শক্তি। এই জন্য পলিটিক্সটাকে আপনারা এখন নূতন যে পলিটিক্স যেটা ইউপি বিহারে চলতো, বিজেপি বা বিপ্লব দে যেটা ত্রিপুরাতে ইম্পোর্ট করেছে, আমদানি করেছে, ওই পলিটিক্যাল স্টাইলের সাথে আপনারা অ্যাডাপ্ট করুন। না হলে ত্রিপুরা সিপিএম কিন্তু 60টা মানে অ্যাসেম্বলি সিটে মানে ক্যান্ডিডেটও দিতে পারবে না। এখন যা অবস্থা শুরু হয়েছে, অর্গানাইজেশন ভাঙছে, পার্টি অফিস পোড়ানো হচ্ছে, এই অবস্থা। এবার আমি তৃণমূলের কথায় আসি, কংগ্রেসের কথাটা বলি। অপোজিশন লিডার, আমি সব পার্টির কথাই বলছি যাতে কেউ না বলতে পারে কোনো পার্টির দালাল আমি। তো এই জন্য জানেন তো ত্রিপুরায় বিজ্ঞ লোকের অভাব নেই, এবং অতি পাকা লোকের ইচ্ছে মানে কি বলবো প্রচুর। ত্রিপুরাতে দেখুন, ত্রিপুরা কংগ্রেসের এখন যেই অবস্থা, একদমই মানে গোষ্ঠীদ্বন্দ্ব চারিদিকে। আমি জানি না ওরা কি করবে পলিটিক্যালি। তৃণমূল ত্রিপুরাতে আসা, এটা ত্রিপুরার যারা বিরোধী যে স্পেসটা আছে, ওই স্পেসটা কিন্তু তৃণমূল তাড়াতাড়ি কাভার করে নিচ্ছে। কারণটা হচ্ছে দুটো। প্রথম কথা হচ্ছে এই আইপ্যাক এর কয়েকজন সাধারণ শান্তশিষ্ট ছেলেদের ত্রিপুরাতে আগমনে বিপ্লব দেব যে ভয় দেখিয়েছে, মানে একদম কাচুমাচু অবস্থা, কাঁধে কাঁধে প্রায় পুলিশ লেলিয়ে দিয়েছে, এসপি ডিএসপি সব যাচ্ছে, প্রেস কনফারেন্স করছে, কেস লাগানো হয়েছে ডিজাস্টার ম্যানেজমেন্টে যে আইপ্যাক এর কর্মীদের হাউস অ্যারেস্ট করে আমি এমন দৃষ্টান্ত স্থাপন করব যে ত্রিপুরাতে আর কেউ পা রাখবে না। কিন্তু এই মূর্খ ভুলে গেছে আইপ্যাক এর খালি 25 জন না, 70, 80 বা 100 জন ত্রিপুরা রাজ্যে অনেকদিন আগে থেকেই চড়ছে, ওরা পুরো সার্ভে করছে, এখনো আছে ওরা। তো বিপ্লব দেবী কিন্তু তৃণমূলকে পুরো মাইলেজটা দিয়ে দিল, কিন্তু পুরো পলিটিক্যাল মাইলেজ দিয়ে দিল তৃণমূলকে। আজকে থেকে 10 দিন আগে কেউ কেয়ারই করতো, মানে কেউ জানতোই না তৃণমূল নামে কোনো এক্সিস্টেন্স আছে ত্রিপুরাতে, কিন্তু বিপ্লব দেবের মূর্খামির কারণে তৃণমূল কিন্তু অলরেডি একটা বিরোধী দলের একটা মাইলেজ কিন্তু পেয়ে যাচ্ছে ওরা। তা আমি তৃণমূল কংগ্রেসকে রিকোয়েস্ট করব, আপনারা ত্রিপুরায় পলিটিক্স করতে এসছেন ভালো, কিন্তু আপনারা অন্যান্য পার্টি থেকে পুরনো পচা মাল নেবেন না। কারণ ত্রিপুরা বিজেপির অবস্থা দেখতে পাচ্ছেন, ওরা অন্যান্য পার্টি থেকে পচা মাল নিয়েছে। এটা হচ্ছে গিয়ে রতনলাল হোক, যতই হোক, এখন ওদের অবস্থা দেখতে পাচ্ছেন, এবং ক্রিমিনাল। ত্রিপুরার মানুষের উন্নতির জন্য, ত্রিপুরার মানুষের ভালোর জন্য যেই পার্টি কাজ করবে, আমরা সবাই সাধারণ জনগণ ওটাই দেখব। এবার হচ্ছে গিয়ে আর কে বাকি আছে? এবার হচ্ছে আইপিএফটি। আপনারা বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আইপিএফটি পুরো এডিসি এরিয়াতে ফিনিশ হয়ে গেছে, ওদের কোনো অস্তিত্ব নেই। তা আইপিএফটি বলে এই পার্টিটা থাকছে না, এটা ধরুন আগামী 5-6 মাসের মধ্যে মনে হয় না থাকবে করে। ত্রিপুরাতে এখন যেটা খুবই ইম্পর্টেন্ট, এটা হচ্ছে ল অ্যান্ড অর্ডার, তারপর হচ্ছে বেসিক অ্যামেনিটিস। তার মানে হচ্ছে
জল থেকে শুরু করে ড্রিঙ্কিং ওয়াটার থেকে শুরু করে বেসিক হেলথ কেয়ার, ইলেকট্রিসিটি। আজকে আমি একটা ভিডিও দেখলাম, কোন জায়গার ঠিক মনে আসছে না, দেখলাম যে সাউথ ত্রিপুরাতে হবে খুব সম্ভবত। দেখলাম যে গ্রামবাসীরা পুরো ন্যাশনাল হাইওয়ে অবরোধ করে রেখেছেন, যে 5 দিন ধরে ওদের কোনো কারেন্ট নেই, মানে কোনো ইলেকট্রিসিটি নেই। তো এটা হচ্ছে বিপ্লব দেবদের ত্রিপুরা। হুম। তো এই এই এটা কিন্তু, আচ্ছা, বাই দ্য ওয়ে, আমার একটা মেসেজ বিপ্লব দেব আর রতনলালের প্রতি। দেখুন, আমরা সবাই জানি, বাই দ্য ওয়ে, আপনাদের বন্ধুদের একটা কথা বলছি, আইপ্যাকের এই সাধারণ ছেলেদের বিরুদ্ধে বিপ্লব দেব যেভাবে পুলিশ নামিয়েছে 3 দিন পরে, তো আপনারা যারা আমাকে জিজ্ঞেস করছেন আমি ত্রিপুরাতে আসছি না কেন, তো ভাবুন, আমি ত্রিপুরাতে যদি পা রাখি, বিপ্লব দেব হয়তো মিলিটারি লাগিয়ে দেবে। কেমন? তো এরকম যদি ও ভয় পায়, যারা নাকি বিরোধী, মানে এত বড় কাপুরুষ, এগুলো বলার আর অপেক্ষা রাখে না। তারপরে আমি বলবো যে ত্রিপুরাতে এখন পলিটিক্স খুবই জমে উঠেছে, এবং 2023-এর ইলেকশনে যারাই বিজেপি থেকে বঞ্চিত, যারাই বিজেপিকে ভোট দিয়েছিলেন 2018-তে, এটা 10,330 টিচার থেকে শুরু করে সাধারণ যুবতীরা এবং যারা নাকি আনএমপ্লয়েড ইউথ, ওদের ভোটেই তো বিজেপি এসছে 2018-তে। আপনারা যারা নাকি ভোটের অ্যানালিসিস করেন বা করতে চান, আপনারা ইলেকশন কমিশনের ওয়েবসাইটে গিয়ে দেখবেন যে ত্রিপুরাতে 2018 ইলেকশনে বিজেপি ভোট পেয়েছে টোটাল 43 পয়েন্ট সামথিং %। সিপিএম কিন্তু খুব একটা খারাপ রেজাল্ট করেনি কিন্তু 2018-তে, মনে রাখবেন। 2018 ইলেকশনে মনে রাখবেন বন্ধুরা, প্রাইম মিনিস্টার মোদিজি এসছেন 5 বার, অমিত শাহ ক্যাম্পেইন করেছিলেন ত্রিপুরাতে 12 দিন। এছাড়া প্রত্যেকটা সেন্ট্রাল মিনিস্টার বিজেপির এসছে অনেকবার, 4-5 মাস বা 6 মাস ধরে। এমনকি বিজেপি হেমা মালিনীকেও এনেছে। এছাড়া মিথ্যার ফুলঝুরি দিয়েছে, 50,000 সরকারি চাকরি প্রথম বছর থেকে শুরু করে, মিস কলে চাকরি থেকে শুরু করে ফ্রি স্মার্টফোন, এত কিছু মিথ্যা প্রতিশ্রুতি দেওয়ার পরেও 2018-তে, এবং মোদি 5 বার আসার পরেও, অমিত শাহ 12 দিন ক্যাম্পেইন করার পরেও, সব সেন্ট্রাল মিনিস্টার আসার পরেও ত্রিপুরাতে কিন্তু বিজেপি মাত্র ভোট পেয়েছে 43 পয়েন্ট সামথিং %। 2018 ইলেকশনে সিপিএম পেয়েছে 41 পয়েন্ট সামথিং, এবং 16টা এমএলএ সিট পেয়েছে। তো সিপিএমকে এখন কি করতে হবে? বিরোধী দল হিসেবে যদি ভালো রেজাল্ট করতে হয় আগামী ইলেকশনে, আবারও বলছি, এখন ভদ্রলোকের পলিটিক্সের দিন না, এখন হচ্ছে বাহুবলের দিন। আপনাকে পাল্টা দিতে হবে। কেউ আপনাকে একটা ইট মারলে আপনি আরো 10টা পাটকেল মারবেন। সো দ্যাট ইজ পলিটিক্যাল মডেল নাও। এবার আমি একটা রিকোয়েস্ট করব বিপ্লব দেব এবং আমাদের আইনমন্ত্রী রতনলাল নাথ, যে আমি দেখলাম কয়েকজন 10,323 শিক্ষিকা গত 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 পরশু বোধহয়, দেখি তো সময়টা, এটা হচ্ছে গতকাল গতকাল হয়েছে এটা। গতকাল 10,330-এর কয়েকজন শিক্ষিকারা দেখলাম যে উনারা প্রশ্ন করছেন যে মুখ্যমন্ত্রীর শিক্ষাগত যোগ্যতা কি। যে বেটা নাকি না বাংলা বলতে পারে, না হিন্দি বলতে পারে, না ইংলিশ বলতে পারে, ও কি বেঙ্গলিশ বলছে না ব্যাং ইংলিশ বলছে, না ও সাপের নাচ নাচছে, ওটা ও কেউ জানে না। তারপর 10,330-এর শিক্ষিকারা জিজ্ঞেস করছেন যে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর শিক্ষাগত যোগ্যতা এবং ত্রিপুরার আইনমন্ত্রী রতনলালের শিক্ষাগত যোগ্যতা ওরা ওদের নিজেদের ডিক্লেয়ার করা উচিত। এবং ওনারা বলেছেন যে ওদের এসব মানে ফেক ডিগ্রি বা ফেক কোয়ালিফিকেশন নিশ্চয়ই আছে, না হলে ওরা এরকম সেক্রেটারিয়েটে প্রেস কনফারেন্স করে এরকম কেন বলবেন বলুন? একটা সাধারণ যোগ বিয়োগ করতে পারে না। আমি দেখলাম 3 নাকি 28, তারপর কি জানি আমি ভুলে গেছি, মনে আসছে না। তো এরকম ধরনের এরা মূর্খামি করছে। তো রতনলাল এবং বিপ্লব দেবের উদ্দেশ্যে আমার বক্তব্য, মানে আমার একটা রিকোয়েস্ট হলো, আপনারা আপনাদের শিক্ষা, এই যে আপনারা যে 3.5 বছর যে এরকম আপনাদের এত বিজ্ঞতা এবং এত গভীর জ্ঞানের পরিচয় দিয়েছেন, যে হাঁস অক্সিজেন দিতে শুরু করে মহাভারতের যুগে ইন্টারনেট আছে, এত কিছু যে বলেছেন,
আপনারা দয়া করে আপনাদের যে ডিগ্রিগুলো গভর্নমেন্টের ওয়েবসাইটে বা মানুষের মধ্যে একটু জানান, কারণ আপনাদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে বা আপনারা কোন স্কুল থেকে কলেজ থেকে পাশ করেছেন কি করেছে এটা নিয়ে কিন্তু সাধারণ মানুষরা প্রশ্ন তুলতে শুরু করেছে। আপনারা প্রশ্নের এই জবাবটা দেবেন। আর বন্ধুরা, আমি যেটা বলছি যে বিপ্লব দেব রতনলাল এখন বুঝতে পারছে যে ওদের দিন শেষ হয়ে আসছে, এই জন্য ওরা এইভাবে ফ্যাসিস্ট মানে এইভাবে ওরা গায়ের জোরে ব্যবহার করছে। গত 15 দিন বা 1 মাস ধরে আমি রতনলাল বা বিপ্লব দেবের মুখে কোনো হাসি দেখিনি। আপনারা দেখেছেন? এদেরকে সেক্রেটারিয়েটে মুখগুলো দেখবেন কেমন পচা আলুর মতো মুখ, মানে চুপসে গেছে কোনো রকমে। রতনলাল গত 20 দিন সাংবাদিকরা প্রশ্ন করেছে, ওর উল্টো সাংবাদিকদের বকা দিচ্ছে, মনে হচ্ছে যেন ধাক্কা মেরে তাড়িয়ে দেবে সেক্রেটারিয়েট থেকে, কারণ ও ভয়ে, ভেতরে ও ভয়ে কাঁপছে। হ্যাঁ, তা আমি বলবো যে রতনলালকে মানসিক মানে সাইকিয়াট্রিস্ট বা মানসিক রোগের চিকিৎসাটা করানো খুবই দরকার ইমিডিয়েটলি। আর রতনলাল যদি ত্রিপুরা বিজেপি গভর্নমেন্টের ফেস হয়ে থাকে এইভাবে, তাহলে বিজেপির ধ্বংস ভগবানও আটকাতে পারবে না। এবার বিজেপি পার্টি থেকে আসছে, দেখুন বিজেপি পার্টির কি অবস্থা এখন। বিজেপির যে ত্রিপুরাতে চিফ স্পোক্সম্যান, আমি নামটা নাই নিলাম, আপনারা জানেন ও উদয়পুরে মাস্টার ছিল। উদয়পুরে ক্লাস 9-এর এক ছাত্রীর সাথে ও কি বলবো, আমি টার্মও ইউজ করতে চাইছি না, সমস্ত পত্রপত্রিকায় এসছে। তো এরকম একটা রেপিস্ট, একটা পারভার্ট, একটা চরিত্রহীন লোক ত্রিপুরা বিজেপির নাকি চিফ স্পোক্সম্যান, ঠিক আছে, যে নাকি সন্ধ্যা থেকে মদ খায় আর ছোট ছোট বাচ্চা মেয়েদের থেকে শুরু করে ও কাউকেই ছাড়ে না। তো এই ধরনের লম্পট চরিত্রহীনরা যদি ত্রিপুরা বিজেপির ফেস হয়, আর এই পাগল ছাগল গাঁজাখোর এরা যদি আইনমন্ত্রী বা সেক্রেটারিয়েটে যদি গভর্নমেন্টের মুখ হয়, তা আপনারা বুঝতেই পারছেন ত্রিপুরা বিজেপির কি দশা হবে 2023-এর ইলেকশনে। খুবই খারাপ রেজাল্ট হবে, ওরা 1-2টা সিট পাবে কিনা আমার সন্দেহ আছে। আর ত্রিপুরাতে এখন যেই পরিস্থিতি এবং সারা ভারতবর্ষে যেই পরিস্থিতি, মানুষ এখন বুঝে গেছে বাটপারকে ওরা আর ভোট দেবে না। বাটপারির দিন শেষ। আমি আমার লাইভে আগেও বলেছি, এখনো বলছি, এমনকি যারা বিজেপিতে আছেন আমার কথা শুনছেন, আপনাদের আমি এটাই বলবো যে গুজরাটি কিছু বাটপাররা চালায় একটা পার্টি, বাটপারের পার্টি। আপনারা বুঝতে চেষ্টা করুন, এরা মানুষকে ধোকা দেবে, বোকা বানাবে, তারপর ওরা হাওয়া হয়ে যাবে। তারপর আপনি দাবি দেওয়া নিয়ে যদি যান তো আপনাদের কেলাবে, যেটা নাকি এখন হচ্ছে। এই 10,323-দের গত বছর অক্টোবর 3, 2020 2020-এর অক্টোবরের 3 তারিখ বিপ্লব দেব রতনলাল ওরা যখন মহাকরণ বা সেক্রেটারিয়েট অবরোধ করছিলেন, এই 10,300 টিচারদের ডেকে নিয়ে বিপ্লব দেব বলেছে কিন্তু যে 1 মাসের মধ্যে আমি সমস্যার সমাধান করব। সেপ্টেম্বরে না অক্টোবরে আমার ঠিক মনে নেই, কিন্তু সেক্রেটারিয়েটে কিন্তু বিপ্লব দেব ওদেরকে ডেকে 10,300 বলেছে যে আমি 1 মাসের মধ্যে আপনাদের প্রবলেম সলভ করছি, রেগুলারাইজ করছি। কিন্তু তারপর কি করলো 10,300 এই কনকনে ঠান্ডার ভিতরে ওনারা আন্দোলন করলেন, এবং কি হলো এই জানুয়ারি মাসে বোধহয় পুলিশ দিয়ে নির্মমভাবে শিশুদের, ছোট বাচ্চাদের উপরে ওনারা শীতে ঘুমিয়েছিলেন সিটি সেন্টারের সামনে, ওদেরকে রক্তাক্ত করে ওদের আন্দোলন শেষ করলো। এটা বিপ্লব দেব করেছে কিন্তু মনে রাখবেন। তো ওর হাত অনেক রক্তে রাঙানো হয়ে গেছে অলরেডি। তো ওর দিন শেষ হয়ে আসছে, ও নিজেও বুঝছে। এবং 10,300 দেশ এই যে প্রোটেস্ট করলো কয়েকদিন, মানে ওরা 4-5 জন জড়ো হলে পরেই কয়েকশো পুলিশ নেমে পড়ে, বিপ্লবের এত ভয়। এবং আপনারা দেখবেন বিপ্লব দেবের ভয় চারিদিকে, এটা সিপিএম এর মিছিল হোক কি আইপেকের তৃণমূলের লোক হোক, তারপর দেখবেন যে 10,300 দেশ হোক। কিন্তু এখানে একটা মজার ব্যাপার হলো, বিপ্লব দেব রতনলাল যেহেতু কাপুরুষ, এদের বিরুদ্ধে আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন। তৃণমূলকে দেখুন, আইপেকের উপরে যেই নাকি ওরা পুলিশ নিয়ে হাউস অ্যারেস্ট করলো, তৃণমূল কি করলো, সাথে সাথে ওরা মিনিস্টার লয়ার করে এক ঝাঁক টিম ওরা পাঠিয়ে দিল। এটা দেখে সেরে ন্যাশনাল মিডিয়াকে ওরা ইনভলভ করলো।
এতে কিন্তু ভয় পেয়ে গেল দিল্লি থেকে, এবং বিল্লু কিন্তু বিপ্লব দেব এতটাই ভয় পেল, সাথে সাথে কিন্তু পুলিশ সব তুলে নিল। তো আপনারা তৃণমূলের যে পলিটিক্যাল মডেলটা আছে এটা দেখুন ত্রিপুরাতে, যে এরা যখন আপনাদের অ্যাটাক করবে আপনারা পাল্টাতে যান, পাল্টাতে গেলে পরে মানুষও আপনাদের রেসপেক্ট করবে, মানুষও সাহস পাবে, আপনাদের নিজেদেরও শক্তিশালী হিসেবে দেখা হবে। তো বন্ধুরা, অনেক কথা অনেক আছে, টপিক আছে, আপনাদের ডাটা শেষ হয়ে যাচ্ছে, আমারও সময় প্রায় শেষ হয়ে যাচ্ছে। আপনারা ভালো থাকবেন। ত্রিপুরার মাটিতে আমি অবশ্যই পা রাখবো, সেই সময় আসছে শিগগিরই, আমাকে দেখতে পাবেন। আমিও ত্রিপুরার ছেলে, আপনারাও ত্রিপুরার, আমরা ভাই বোনেরা, আমরা সবার আমাদের দেখা হবে ত্রিপুরা রাজ্যে। দিল্লি থেকে বা এদিক থেকে কিছু বাটপার, কিছু কুলাঙ্গার এসে ত্রিপুরাকে দখল করে রেখেছে, চারিদিকে ফ্যাসিজম করছে, ডিক্টেটরশিপ করছে, চারিদিকেও পুলিশ লেলিয়ে রেখেছে, ওতে কিছু হবে না। গণতন্ত্রে মানুষের কথাই শেষ কথা। আর অ্যান্ড নেক্সট থিং ইজ ট্রুথ অলওয়েজ উইন্স। আমি লাইভ শেষ করার আগে ত্রিপুরার এখন পুলিশের যে খুব গুটি কয়েক কিছু মানুষ, পুলিশ অফিসাররা যে বাড়াবাড়ি করছেন, আপনারা মনে রাখবেন এটা আপনাদের একটা গভর্নমেন্ট জব। আপনারা রুলস অ্যান্ড রেগুলেশন ফলো করুন, আপনারা ইলিগেল কাজ করতে যাবেন না। আইপ্যাকের ওদেরকে আটকে রাখা, এইভাবে কোশ্চেনিং করা থেকে শুরু করে, ইট ওয়াজ ভেরি ইলিগেল। সিপিএম এর মিছিল মিটিংয়েও এইভাবে অ্যারেস্ট করা, দ্যাট ইজ ইলিগেল। 10,300 দেশকে এইভাবে অ্যারেস্ট করা, দ্যাট ইজ ইলিগেল। আপনারা ত্রিপুরা পুলিশের মধ্যে যারা ইলিগেল কাজ করছেন, টেক ইট এজ এ ওয়ার্নিং অর এ গুড অ্যাডভাইস। আপনাদের মুখ্যমন্ত্রী যেই বদল হবে, আপনাদের কিন্তু চাকরি আপনারা খোয়াবেন, আপনাদের বরখাস্ত করা হবে, সাসপেন্ড করা হবে, তারপর বিভিন্ন কেস এনে আপনাদের কিন্তু জেলে পোড়া হবে, আপনাদের জীবন ধ্বংস হয়ে যাবে। তাই আপনারা এখন থেকে যেই অর্ডার দেখ, বিপ্লব দেব অর্ডার দেখ না ওর বাপ অর্ডার দেখ, আপনারা ইলিগেল কিছু করবেন না। You do not do anything illegal. You are wearing a uniform and respect that uniform as a policeman or police officer or even IAS officer or TCS officers. You do not insult your uniform and become a slave of a bloody politician. এগুলোকে 2 টাকার পলিটিশিয়ান নাকি এগুলো? এখন মুখ্যমন্ত্রী আইনমন্ত্রী হয়ে বসেছে। এদের কথাতে আপনারা যারা পুলিশে আছেন, অ্যাডমিনিস্ট্রেশনে আছেন, আপনারা আইন মেনে কাজ করুন, আইনের কোনো অপপ্রয়োগ করবেন না। এটার মানে হলো আইপ্যাকের স্টাফেরা একটা হোটেলে আছে, ওদেরকে ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট এনে ইলিগালি আপনারা কেস লাগাবেন না, যেটা সিজিএম চিফ জুডিশিয়াল কোর্ট থেকে এগুলো সব বাতিল করে দিয়েছে। আপনারা যারা পুলিশে আছেন, অ্যাডমিনিস্ট্রেশনে আছেন, দ্যাট উইল বি মাই অ্যাডভাইস। ইউ আর অল গভর্নমেন্ট সার্ভেন্ট, follow everything rules and regulation, but do not bend down yourself to this 2 টাকার মানে কি বলবো, যে 2 পয়সার পলিটিশিয়ান। You follow rules and regulations, you follow rule of law, you follow Indian constitution and respect democracy. You do not do any undemocratic thing just because a politician ordered you, because you have to understand you are a government servant. And sooner or later, chief minister and party will change, and then revenge will happen. You will be prosecuted, and you will be dumped into jail. যারা আইএস আইপিএস আছেন ত্রিপুরায় বা টিসিএস টিপিএস, আমি রিকোয়েস্ট করব, যদি চিফ সেক্রেটারি বা এক্স চিফ সেক্রেটারি যশপাল সিং এর মতো একটা রেসপেক্টেড পার্সোনালিটিকে দিল্লি থেকে টেনে এনে বিপ্লব দেব ভুয়া কেস লাগিয়ে যদি 3 মাস বিশালগড় জেলে রাখতে পারে, তার মানে বিপ্লবদের যখন মুখ্যমন্ত্রী থাকবে না, তখন পরের মুখ্যমন্ত্রী বা গভর্নমেন্টও এখন যারা পুলিশে বা অ্যাডমিনিস্ট্রেশন থেকে বাড়াবাড়ি করছে, আপনাদেরও কিন্তু ধরে এনে এইভাবে জেলে ঢোকানো হবে, চাকরি ছাঁটাই করা হবে, আপনাদের জীবনও কিন্তু বরবাদ হবে। সো ডু নট মিসইউজ ল, রেসপেক্ট ডেমোক্রেসি, make sure you are wearing an uniform. You are not slave of any bloody political party. You are here to serve the democracy, and you do it. Do not do any illegal steps. এইভাবে বাইরে থেকে কেস না অপোজিশন এইভাবে ফলস কেস লাগানো,
3 দিন অ্যারেস্ট করে রাখা, হোয়াট ইজ দিস? এরকম একটা কাপুরুষ, একটা মূর্খের কথাতে পুলিশ প্রশাসন যাতে কখনোই রিয়েক্ট না করে। আপনাদের সেলফ রেসপেক্ট ইজ মোর ইম্পর্টেন্ট অ্যান্ড ইউর ইউনিফর্ম রেসপেক্ট than listening to few bloody politicians. You do not listen to these buggards. They came into power by cheating people. They'll be gone also within no time. So, respect rule of law. তো বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন। আর বিজেপির আইটি সেল থেকে আমার পেছনে যারা কুকুরের মতো ভাই চেঁচিয়েছো, আশা করি তোমরা মাইনেটা পাবে সময়ে। তো অল দ্য বেস্ট এভরিওয়ান। আইল ট্রাই টু কাম, আমি চেষ্টা করবো লাইভে আসতে, কিন্তু এখানে খুব বিজি। So I'll try to continue my life, but irrespective of that, আপনারা সবাই মিলে মানে কি বলবো, শক্তিশালী হয়ে আপনারা পাল্টাতে যান। ত্রিপুরাতে ডেমোক্রেসি রক্ষা করা এটা আমাদের সবার দায়িত্ব, এখানে কোনো পার্টির নাম আসবে না। ইট ইজ অল আওয়ার কমন ডিউটি অ্যান্ড রেসপন্সিবিলিটি টু প্রিজার্ভ অ্যান্ড প্রোটেক্ট ডেমোক্রেসি ইন ত্রিপুরা, অ্যান্ড উইল কন্টিনিউ টু ডু সো। কতগুলো গরু, ছাগল, জুমলা, ডিকটেটার, বাটপার, দান্দাল, এগুলো আমাদের হটাতে পারবে না। ওদের থেকে আমরা শিখেছি গত 3.5 বছরে যে আঘাত করলে পরে প্রত্যাঘাত কি করে করতে হয়, এবং প্রত্যাঘাত হবে যখন সময় হবে, ঠিক প্রত্যাঘাত হবে। গুড রিভেঞ্জ উইল বি টেকেন উইথ প্রিন্সিপাল অ্যান্ড ইন্টারেস্ট। দোজ ডেজ আর কামিং। ওকে মাই ডিয়ার ফ্রেন্ডস, ভালো থাকবেন আপনারা। আজকের জন্য লাইভ এখানেই শেষ করছি। জয় হিন্দ।